এই এই তোমরা কারা? আমার স্বামী উঠে বসল, কিন্তু কিন্তু ও কিছু বলার আগেই আমার স্বামীর দেহ থেকে ওরা গলাটা আলাদা করে দিল। আমি অনেক চিৎকার করলাম, আমি আমি অনেক চিৎকার করলাম। মাঝ নদীতে আশেপাশে আর কোনো নৌকা ছিল না। আমি প্রাণ ভিক্ষা চাইলাম, অনেক কাকুতি মিনতি করলাম। সেদিন ওরা সকলে মিলে আমার ইজ্জত লুট করে। আমার আমার কথা কেউ শোনেনি। যুগের সাথে তাল মিলিয়ে আমরা বদলেছি, আমরা আধুনিক হয়েছি, কিন্তু যেটা বদলায়নি সেটা হলো নারীদের প্রতি অপরাধ, অত্যাচার। তা যেন এখন সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে। আজ রাহস্যিকে আমরা একটি মেয়ের কথা শুনব, যার স্বপ্ন ছিল নিজে কিছু করে দেখানোর, মাথা উঁচু করে বাঁচার, কিন্তু তার সেই সব স্বপ্ন, তার সম্মান, জীবন নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, সে বিচার চেয়েছিল কিন্তু পায়নি। আমরা বিশ্বাস করি এই রকম অপরাধের বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত, কিন্তু আইন কি সবসময় সুবিচার দিতে পারে? আইন যদি সঠিক বিচার দিতে ব্যর্থ হয়, তখন সেই মেয়েটিকে মৃত্যুর পরেও ফিরে আসতে হয় তার অপরাধীদের শাস্তি দেবার জন্য, আর তা হয় আরও ভয়ঙ্কর। আজ সেই রকমই এক অভিজ্ঞতার কথা শুনব আমরা আমাদের প্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিকের কাছ থেকে। সেই মেয়েটি অর্থাৎ শেফালির চরিত্রে আমি পিয়ালি। গল্পটি এবং আমাদের এই চিন্তাভাবনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও কামিনীর কাম। ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে সেবার একটা বীভৎস ঘটনার কথা শুনেছিলাম। তারপর থেকে আমি কখনোই রাতের বেলা কোনো মহিলাকে সাহায্য করার আগে অন্তত 10 বার ভাবতাম। ঘটনাটার কিছুটা বিবরণ আমি তোমাদের বলছি বোঝার সুবিধার্থে। বিছানায় শুয়ে অরুণের দম বন্ধ হয়ে আসছে। অন্ধকার ঘরের ভেতরে তার মনে হতে থাকে কেউ একজন তার পাশে বসে হাত দিয়ে তার মুখ চেপে ধরেছে। শীতল একটা হাতের নরম স্পর্শ। সে নিঃশ্বাস নিতে পারে না, ছটপট করতে থাকে। আস্তে আস্তে একটা শীতল বাতাসের স্পর্শ বুঝতে পারে তার মুখের উপরে। স্পর্শটা আস্তে আস্তে তার মুখের কাছাকাছি আসতে থাকে। তার ওপর থেকে হাতটা সরে যেতেই সে জোরে হাঁপিয়ে নিঃশ্বাস নেয়, আর সঙ্গে সঙ্গেই একটা নরম শীতল ঠোঁটে স্পর্শ তার ঠোঁটে সে অনুভব করে। সে চোখ খুলে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। সামনে জমাট বাঁধা কালো অন্ধকার। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তার সামনে যে বসে আছে সে একটা মহিলা। সে তার শরীরের ওপর বসে আছে। মুখের সামনে এলোমেলো চুল আর একটা সুন্দর মিষ্টি গন্ধ। তার চুলগুলো মুখের উপরে আঁকি বুকি কাটছে। আস্তে আস্তে একটা ঘোরের মধ্যে চলে যায় অরুণের সারা শরীরে একটা দারুণ অনুভূতির শিহরণ ছড়িয়ে পড়ে। অরুণ চেষ্টা করে মহিলাটিকে জড়িয়ে ধরার, এবং মহিলাটিকে জড়িয়ে ধরতেই একটা তীব্র পচা উগ্র গন্ধ তার নাকে আসে। গাটা গুলিয়ে ওঠে তার। কিছুক্ষণের মধ্যেই অরুণ বুঝতে পারে যে তার সারা শরীর অসাড় হয়ে গেছে, আর সেই মহিলার শরীরটা তার ওপরে আস্তে আস্তে দখল বসাচ্ছে। অনেকক্ষণ থেকে এই মহিলার শীতল ঠোঁটে স্পর্শ অরুণ তার নিজের ঠোঁটে অনুভব করছে। আস্তে আস্তে সেই স্পর্শ একটা তীব্র যন্ত্রণায় পরিণত হয়। অরুণ জোরে তার ঠোঁটের উপরে কামড় অনুভব করে। সঙ্গে সঙ্গে অরুণের ঘোর কেটে যায়। সে চিৎকার করে ওঠে, কিন্তু চিৎকারটা তার মুখের ভেতরেই আটকে যায়। সেটা বাইরে প্রকাশ হওয়ার আগেই দুটো তীক্ষ্ণ ধারালো নখযুক্ত হাত অরুণের গলাটা টিপে ধরে। ছটফট করতে করতে অবশেষে মারা যায় অরুণ।
রবিবার বিকেলবেলা আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই। ঠাকুরমশাই ঘরের ভেতরে ছিলেন। আমরা গিয়ে বসতেই তিনি বললেন, আমি বুঝতেই পারছিলাম যে আজকে তোমরা আসবে। সত্যি কথা বলতে কি, তোমরা আজকে বেশ ভালো সময় এসেছো। এই কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি শুরু হবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনার সাথে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে যে ঘটনায় আপনি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলেন? দেখো, সাধারণ মানুষ কোনো না কোনো ঘটনায় ভয় পেয়েই থাকে তার জীবনকালে। কাজেই আমার ভয় পাওয়াটাও খুব স্বাভাবিক ব্যাপার। তবে বরং তোমাদের একটা ঘটনার কথা বলি, শোনো। তা কি নিয়ে বলবেন গল্পটা? তোমাদের আজকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কামের তাড়না মানুষের জীবনকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারে। আচ্ছা, আপনি এই গাল গল্প কোথায় পান বলুন তো? হ্যাঁ হ্যাঁ, তোমার তো এগুলো গালগপ্প বলেই মনে হবে। তাহলে তুমি এসেছো কেন বলো তো বাপু? তাহলে তাহলে আমি আর কিছুই বলবো না। আরে না না, আচ্ছা আপনি নাকি মনের কথা বুঝতে পারেন, তাহলে এটা বুঝতে পারলেন না যে আমি এটা মজা করছি? শোনো মশাই, মজায় পার্থক্য আছে। শুনতে না চাইলে, বিশ্বাস না করলে আমি আর বলবো না, আমি বলতে চাইও না। ঠাকুরমশাই, আপনি তো জানেন কিশোরীকেও একটু মজা করতে পারলে বাঁচে। আপনি বলুন না। বলবেন বলে যদি না বলেন তাহলে কি পেটের ভাতটা হজম হবে? আপনি বলুন তো। আরে বাবা, এটার জন্যই তো এত দূর ছুটে আসা নাকি? এমন সময় আমাদের কথার মাঝে চারি এসে প্রবেশ করলো। তার হাতে চায়ের কাপ আর আম তেলে মাখানো মুড়ি। কাকাবাবু, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। আসলে বাবা আমাকে অনেক আগেই বলে রেখেছিলেন যে আপনারা আসছেন, তাই আমি গরম গরম আদা দিয়ে চা আর আম তেল মাখানো মুড়ি করে রেখেছি। এই তো, এতক্ষণ আমাদের গল্পটা ঠিক যেন জমছিল না, এইবারে একদম জমে ক্ষীর হয়ে যাবে। এই নাও নাও, আমতেল মাখানো মুড়ি আর গরম চা খাও দেখি। ঠাকুরমশাই, আপনিও বরং খেতে খেতে গল্পটা শুরু করুন। এমন সময় হঠাৎ করে আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হলো। এটাকেই বলে হয়তো সোনায় সোহাগা। গল্প শোনার একদম উপযুক্ত পরিবেশ। আমি এইসব কথাই ভাবছিলাম, কিছুক্ষণ পর ঠাকুরমশাই ঠিক আমার মনের কথাটা বুঝতে পেরে যায়। গল্প নয় বিভূতি, সত্য ঘটনা। তবে বরং ঘটনাটা শুরু করি, শোনো। কয়েকদিন আগে আমি এইখানে বসেই ধ্যান করছিলাম। এমন সময় আমার মনে হলো ঘরের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সে ঘরের ভেতরে প্রবেশ করছে না। একটু কিন্তু কিন্তু বোধ করছে। আমি ঘর থেকে চারিকে ডাকি, মা চারি, মা দেখ তো কে এসেছে। যাই বাবা। চারি দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই ঘরের ভেতরে প্রবেশ করে এক যুবক। এই 26 কি 27 বছর বয়স হবে। ঘরের ভেতরে প্রবেশ করেই দাঁড়িয়ে যায়। আমি তাকে আপাদমস্তক দেখে তাকে বসতে বলি। চারি তখন ঘরের ভেতরে কাজ করছিল। সে বারবার একটু কিন্তু বোধ করছিল। হ্যাঁ বলো, তোমার কি সমস্যা? আমি যতবার তাকে এই প্রশ্নটা করি ততবার সে চারিদিকে তাকিয়ে দেখছিল। আমি বুঝতে পারছিলাম যে চারি থাকায় সে বেশ অপ্রস্তুতিতে পড়েছে। সঙ্গে সঙ্গে আমি চারিকে ডেকে বলি, মা একটু ঘরের ভেতরে যাও তো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর তোমাদের জন্য চা বসাচ্ছি। তোমাদের কাজ হয়ে গেলে আমাকে ডেকো, আমি নিয়ে চলে আসব। চারি বুঝতে পারে ব্যাপারটা, সঙ্গে সঙ্গে ও ভেতরে চলেও যায়। তারপরেও ছেলেটা এপাশ ওপাশ তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটু কিন্তু কিন্তু বোধ করতে থাকে। আহা, কিন্তু কিন্তু বোধ করতে হবে না। দেখো, তুমি যদি আমাকে তোমার সমস্যাটা খুলে না বলো তাহলে আমি কিছুতেই সেটার সমাধান করতে পারবো না। আমার নাম প্রশান্ত, আমার বাড়ি বাঘাবেড়িয়া। সেখান থেকেই আমি আপনার কাছে ছুটে আসছি ঠাকুরমশাই। আসলে আমার সমস্যাটা একটু অন্যরকম।
হ্যাঁ ঠিক আছে, সেটাই খুলে বলো, পুরোটা বলবে, কিছু কিন্তু লুকাবে না। আমি শহর থেকে বাড়ি আসি প্রায় 1 সপ্তাহ আগে। শহরের একটা বড় মুদির দোকানে আমি কাজ করি। আমি বাঘাবাড়িয়া স্টেশন থেকে একটা গরুর গাড়ি করে বাড়ি ফিরছিলাম, আর আর সেই দিনই আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। গরুর গাড়িতে করে যখন ফিরছিলাম, গাড়ির চালক আমাকে বারবার একটা কথা বলছিল। এখন আর জায়গাটা ওই আগের মতো নেই গো বাবু। 1 মাসে কত কেজি হয়ে গেল। কি হয়েছে বলো তো? আরে তোমাদের গ্রামে ওই যে অরুণ আছে না, ও ও তো মারা গেল। ওর মৃত্যুটা বড়ই অদ্ভুত। ও, আসলে আমি তো শহরে থাকি। আমি জানতেই পারিনি যে আমার পাশের বাড়ির ছেলেটা মারা গেছে। জানেন ঠাকুর, এই খবরটা পেয়ে আমি চমকে উঠি। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি আমরা। আর বলো না, এই ঘরের ভেতর ওর দেহ মৃত অবস্থায় পাওয়া যায়। মানে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ ডাকাডাকি করে বাড়ির লোক কোনো সাড়া শব্দ পায় না। অবশেষে যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তখন দেখে সে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। শরীর উলঙ্গ, গোটা শরীরে কামড়ের চিহ্ন, আর জায়গায় জায়গায় মাংস কেউ খুব লেখে নিয়েছে। কি মানে এটা এটা কি করে সম্ভব? এটাই তো হয়েছে বাবু। আর সবচেয়ে বড় কথা কি জানেন, দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর জানলাও বন্ধই ছিল। তাই কোনো হিংস্র জন্তুর পক্ষে এই কাজ করা সম্ভব না। তাই সবাই মনে করছে আর কি, এ নিঘাত কোনো ওই অপদেবতা না হলে ওই পিশাচিনীরই কাজ। পিশাচিনী? কি বললে? পিশাচিনী? সেটা আবার কি? কথা বলতে বলতে গরুর গাড়িটা এগিয়ে চলছিল। হঠাৎ হঠাৎ আমার মনে হলো রাস্তার একধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ির চালককে বললাম, দাদা দেখো তো কে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। রাতের দিকে হয়তো সাহায্য দরকার, একটু গিয়েই দেখো না। তুমি কি পাগল হয়েছো নাকি বাবু? হ্যাঁ, এই রাত বিরেতে এই গ্রামের মেয়ে বউরা কখনো বাইরে বেরোয় নাকি? হ্যাঁ, এ নিখাত সেই পিশাচিনী, এই নিখাত পিশাচিনী। এই তুমি তুমি ওদিকে তাকায় না বাবু, ওদিকে তাকায় না। আমি গাড়ি ছুটাই, হ্যাঁ 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 হ্যাঁ। এই বলেই সে দুটো চাবুক মারল গরুগুলোর ওপর। সঙ্গে সঙ্গে গরুগুলো অতি দ্রুত বেগে দৌড়তে শুরু করলো। আমার মনটা খুব উতলা হচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল হয়তো কোনো বাড়ির মেয়ে বা বউ বিপদে পড়েছে। হতেই পারে। আমি গরুর গাড়ি থেকে পেছন দিকে মুখ বাড়িয়ে দেখলাম, অন্ধকারে কিছুই তেমন দেখা যাচ্ছিল না, কিছু বোঝাও গেল না। গাড়োয়ান গাড়ি না থামিয়ে চাবুক মারতে মারতেই এগিয়ে চলল অতি দ্রুত। গাড়িটা একেবারে আমার বাড়ির সামনে গিয়ে থামল। গাড়ি থেকে নেমে যখন আমি ঘরের ভেতরে প্রবেশ করতে যাব, ততক্ষণে গাড়ি চালক আবার গাড়ি ছুটিয়ে দিয়েছে। গরুর গাড়ির শব্দে আমি যখন পেছন দিকে ঘুরে তাকালাম, তখন একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি দেখলাম গরুর গাড়ির পেছনে বসে আছে একজন মহিলা। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? মহিলাটা তো অনেক দূরের রাস্তায় দাঁড়িয়েছিল। সে গরুর গাড়ির পিছনে কি করে বসলো? আমি স্পষ্ট আমার বাড়ির বারান্দায় হ্যাজাকের তীব্র আলোয় দেখেছিলাম মহিলাটির মুখে ফুটে উঠেছিল এক হাসি। আমি কিছু বলার আগেই গাড়িটা যেন হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম। কিছুটা দ্বন্দ্বেও ছিলাম, কিন্তু তার পরের দিন যা শুনলাম তাতে আমি বুঝতে পারলাম যে ওই মেয়েটা কোনো মেয়ে বা কোনো ঘরের বউ ছিল না।
পরের দিন জানতে পারি গরুর গাড়ি চালকের মৃতদেহ তার ঘরের ভেতরে পাওয়া গেছে। সকালবেলা হঠাৎ করেই ভেতর থেকে ওনার বউ চিৎকার করতে করতে বেরিয়ে আসে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকে। তখনই গ্রামের লোকেরা সেখানে জড়ো হয়। আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই তার বাড়ি। তারপরে লোক মুখে আস্তে আস্তে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। আমি সন্দেহবশত সেখানে যাই, গিয়ে দেখি ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, মানুষ আমার স্বামী আমার স্বামী প্ল্যান নিয়েছে। আমার ছেড়ে দিলে কেন? আমার ছেড়ে দিলে কেন? আমার প্ল্যানটা তো নিতে পারত, আমার প্ল্যানটা নিতে পারত তো। আমি আর আমার স্বামী শুয়ে পড়েছিলাম। তখন তখন অনেক রাত্রিবেলা প্রচণ্ড একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যেতেই আমি বুঝতে পারি আমাদের ঘরে একটা কেমন যেন শীতলতা বিরাজ করতেছে। সাধারণত এতটা তো ঠান্ডা লাগার কথা নয়, এখন গরমটা তো খুব পড়েছে। আমি আমি সঙ্গে সঙ্গে বিছানার থেকে উঠতে যাই, বুঝতে পারি আমি কেমন অসার হয়ে পড়ে গেছি। আমি নড়তে চড়তে কিছুই পারতেছি না। তারপর তারপর যা দেখি তাতে তাতে আমার রক্ত হিম হয়ে যায়। আমার স্বামীর শরীরের ওপর কেউ একজন যেন বসে আছে, অন্ধকার একটা ছায়া। কিছুক্ষণ পর আমি বুঝতে পারি ওই ওই ছায়ামূর্তি একটা মেয়ে মানুষের। সে আমার স্বামী শরীরের ওপর ঝুঁকে পড়েছে। তারপর সে খিড়ি করে এসে আমার স্বামীর শরীর থেকে মাংস খুবলে খুবলে কাটছে গা। আমার দিকে তাকাতেই আমি তার লকলাকে জিপটা দেখতে পাই, আর বুকে বড় বড় সাদা সাদা চকচকে দাঁত। তার কোষ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয়ে সব বন্ধ করে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমি কিছুই করতে পারি না। তারপরে আমি ভয়ে জ্ঞান হারাই। এইসব ঘটনা শুনে আমি চলে আসি। বাড়িতে আসার পর থেকেই আমার মনটা ভীষণই বিচলিত হয়ে থাকে, কারণ সেই দিনই রাতে আমি গাড়িতে একটা মেয়েকে বসে থাকতে দেখেছিলাম। মেয়েটাকে আমরা রাস্তার অনেক পিছনে ফেলে এসেছিলাম। সে তো কোনো মতেই গাড়িতে উঠতে পারে না। তার চোখ, তার মুখ আর তার হাসি একটু অন্যরকম ছিল। তারপরে আমি আর বেশি চিন্তা না করে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। গভীর রাতে একটা অস্বস্তি হতে থাকে আমার, আর 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 একটা শীতল হাতে স্পর্শ অনুভব করি। গরমকাল থাকার জন্য আমি খালি গায়ে শুয়েছিলাম। আমার মনে হলো হাত দুটো শরীরের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। প্রথমে পেট, তারপরে বুক, তারপরে আমার দুটো গালে। আমি হাত দুটোকে অনুভব করি আমার সারা শরীরে। ছটফট করে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু
কিন্তু কিন্তু কিছুই করে উঠতে পারি না। মহিলার মুখটা আস্তে আস্তে আমার মুখের দিকে নেমে আসছে। না না না, আমি চোখ বন্ধ করে নিই। তারপরে তারপরে আর আমার কিছুই যে মনে নেই ঠাকুর মশাই। সকালবেলা ঘুম ভাঙলে আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখেছি, কিন্তু তারপর আমার গায়ে এই দেখুন, এই এই আঁচড়ের দাগ আর আমার এই ঠোঁটের কাছে কাটার দাগটা দেখে বুঝতে পারি আমি যেটা দেখেছি সেটা সেটা স্বপ্ন নয়। কিন্তু কিন্তু আমাকে সে মারেনি। কেন মারেনি তা আমি জানি না। তারপর আমি ভয় পেয়ে ছুটে আসি আপনার কাছে। ঠাকুরমশাই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। কোনো রকমভাবে আমি হয়তো বেঁচে গেছি, হয়তো এরপরে আমার পালা, হয়তো হয়তো এরপরে আমাকে মরতে হবে। না না না, আমি ওইভাবে মরতে চাই না। আমি যে কখনো কারোর ক্ষতি করিনি। আমি পুরো ঘটনাটা শোনার পর বুঝতে পারলাম যে এটা কোনো কাম পিশাচিনীর কাজ। তার সাথে এটাও বুঝতে পারলাম যে ওই গ্রামের যুবকরা ভীষণ বিপদে আছে, কারণ কাম পিশাচিনীকে শান্ত করা কোনো ছেলের পক্ষে সম্ভব নয়। তাই সে সবার প্রাণ নিয়ে নেয়। একে বাঁচিয়েছে কারণ যদি তার কাউকে ভালো লেগে যায় তবে সে তাকে ধীরে ধীরে ভোগ করে এবং ক্রমশ তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ঠাকুরমশাই, আপনি দয়া করে আমার সাথে একটিবার চলুন। আহা, তুমি বিচলিত হয়েও না, আমি তোমার সাথে যাব। আমি সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রশান্তর সাথে বেরিয়ে পড়লাম। প্রশান্ত তার সাথে গরুর গাড়ি এনেছিল। আমরা দুজন গরুর গাড়িতে উঠে বসি, তারপর রওনা দিই প্রশান্তর গ্রামের উদ্দেশ্যে। গ্রামে যেতে যেতে সন্ধে হয়ে আসে, আর সন্ধে হয়ে আসতেই আমি একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পাই। আমি প্রশান্তকে কিছু জিজ্ঞাসা করার আগেই প্রশান্ত বলে, এ কি এত সুন্দর মিষ্টি গন্ধ? কিন্তু এখানে তো কোনো ফুলের গাছ নেই। আমি তখনই বুঝতে পারি যে সেই পিশাচিনী আশেপাশেই কোথাও আছে এবং সে আমার অস্তিত্ব টের পেয়েছে। আমি যখন প্রশান্তর বাড়ি গিয়ে পৌঁছলাম তখন প্রশান্তর মা আমাকে দেখে ঘরের বাইরে বেরিয়ে এলেন। ইনি কে বাবা তোর সাথে? দেখে তো সাধক মানুষ মনে হচ্ছে। প্রশান্ত একটু ইতস্তত করছে দেখে আমি বললাম, আমি সাধক মানুষ মা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ভব ঘুরেও বলতে পারেন। যে গ্রামেই আমার ইচ্ছে করে দুদিন থাকি। প্রশান্ত ওই পথ দিয়ে ফিরছিল, আমাকে ওই গাছের তলায় বসে থাকতে দেখেও দাঁড়িয়ে পড়ে, আমার সাথে কথা বলে। আমি কথায় কথায় জানাই যে এই গ্রামে কদিন থাকতে চাই। তখনইও আমাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে এলো। আমি বারণ করেছিলাম, কিন্তু এ বাবা, আপনি এভাবে বলছেন কেন? আপনি যে আমাদের বাড়িতে এসেছেন, এটাই তো আমাদের সৌভাগ্য। আমি তখন সবে বাড়িতে পা রেখেছি এবং ঘরে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে একটা কালো রঙের বিড়াল তীর বেগে বেরিয়ে গেল আর খুব তীক্ষ্ণভাবে ডেকে উঠল। কি হলো ব্যাপারটা? চাপ বাবা, এই বিড়ালটা কোথায় ছিল এতক্ষণ? প্রশান্ত আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে বলল। আমিও ঘরে বসে গা এলিয়ে দিলাম। আসলে সারা দিনের ক্লান্তিতে একটু ঘুম এসে গিয়েছিল। তারপর প্রশান্তর ডাকে রাতের খাবার খেয়ে যখন উপর ঘরের বারান্দায় এসে উপস্থিত হলাম তখন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সেই মিষ্টি গন্ধটা খুব তীব্র হয়েছে। আমি ভালো করে পুরো বাড়িটার আশেপাশে দেখলাম। পুরনো মাটির বাড়ি। দোতলা থেকে আশপাশটা দেখার চেষ্টা করতেই কিছুটা দূরে একটা
মহিলাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সে কিছু একটা দেখছিল। তারপরই একটা তীক্ষ্ণ চিৎকার করে সে বাতাসে মিলিয়ে যায়। ঠিক সেই সময় আমার কাছে প্রশান্ত আসে। ঠাকুরমশাই, আজ রাতে আরে ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাকে বলছি, ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনও আমি বুঝতে পারিনি যে কামপিশাচিনী সেই রাতে অন্য কারোর ক্ষতি করতে পারে। আমি ভেবেছিলাম ও বুঝি প্রশান্তর ক্ষতি করার জন্যই এসেছে। আমি প্রশান্তর বাড়ির আশেপাশে ওর অস্তিত্ব অনুভব করেছিলাম, আর ওখানেই আমি একটা বড় ভুল করে ফেলি। আমার আগেই বোঝা উচিত ছিল যে গ্রামের সমস্ত যুবকদের সাবধান করা উচিত। সেদিন রাতের বেলা আর একটা ঘটনা ঘটে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানতে পারি গ্রামের আর এক যুবক মারা গেছে। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, ঘরের ভেতরে কেউ প্রবেশ করেনি, কিন্তু সেই একই রকমভাবে দেহ চারিদিকে কামড়ানো, আঁচড়ানো, আর দেহ থেকে মাংস খুবলে খাওয়া হয়েছে। প্রশান্ত ভয়ে ভয়ে আমার দিকে তাকায়, আমিও ওর দিকে এইসব শুনে তাকাই। হঠাৎই গ্রামবাসী কিছুজন আমার কাছে এসে উপস্থিত হয়। প্রশান্ত, ওই প্রশান্ত, শুনলাম তোর বাড়িতে নাকি কোনো সাধু বাবা এসেছে। তো ওনাকে একটু ডেকে দে না, আমরা ওনার সাথে একটু দেখা করব। বাইরে লোকের চেঁচামেচি দেখে আমি আর প্রশান্ত বেরিয়ে আসি। আমাকে দেখেই গ্রামের লোক যেন হুমড়ি খেয়ে পড়ল। তার মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে, আমার মনে হয় বাবা, আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্যেই আপনি এসেছেন। নয়তো এই গ্রামে এই বিপদের সময় আপনার আবির্ভাব হয়? বলুন না, এই আপনি আমাদের গ্রামে বটগাছের তলায় যেখানে বসেছিলেন, সেখানে একটা শিব ঠাকুর পাওয়া গিয়েছিল। আপনি হলেন সাক্ষাৎ মহাদেব বাবা। এই বিপদের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন বাবা। মোড়ল মশাই আমার হাত দুটো জড়িয়ে ধরলেন। আমি সকলকে আশ্বাস দিয়ে বললাম, দেখুন, আমাকে আসলে দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। ভগবানের কৃপায় আমার কিছু ক্ষমতা আছে ঠিকই, তবে আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি ঠিক করলাম আমি সেদিন একটু ভ্রমণে বেরোবো, গ্রামটা একটু ঘুরে দেখতে হবে। আমি প্রশান্তকে কথাটা বলতেই প্রশান্ত রাজি হয়ে গেল। ও বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই ঠাকুর, আমি আপনাকে নিয়ে যাব। সেদিন ভাত খেয়ে দুপুরে একটু শুয়ে ওই 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। চারপাশ ঘুরে দেখলাম, কি শান্ত স্নিগ্ধ গ্রাম। কেউ বলবে না এই গ্রামের মধ্যে ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা। সন্ধেবেলা ঘরে আসতেই প্রশান্তর মা আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করল। আমরা জল খাবার খেলাম, তারপর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। ঠাকুরমশাই, একটা কথা বলবো? আসলে এটা অনেক অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই মহিলা যাকেই শিকার করছে তাকে পুরো মেরে ফেলছে, আমাকে কেন বাঁচিয়ে রাখলো? দেখো, আমিও সম্পূর্ণ এটা বুঝতে পারছি না, তবে যা অবস্থা তাতে আমি আজকে রাতে সকলের জন্য একটা তাবিজ তৈরি করব, আর সেই তাবিজ পরিয়ে দিতে হবে গ্রামের সমস্ত যুবককে। আপনি যা ভালো বুঝবেন। আমি আজকে তোমাদের গ্রামের উত্তর দিকে যে পুরনো ভাঙা মন্দির আছে সেখানে যাব, সেখানেই আমার সমস্ত যজ্ঞের কাজ সারবো। আমি কথা মতো রাতের বেলা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ি সেই মন্দিরের উদ্দেশ্যে। সেই মন্দিরে গিয়ে আমি দেখি চারিদিকে ধুলো জমে আছে।
অনেক দিনই মন্দিরে কেউ আসে না। আমি চারপাশটা ভালো করে পরিষ্কার করে সেখানে বসি, তারপর পুজোর সমস্ত উপকরণ নিয়ে পুজো শুরু করি। পুজো শুরু হতেই আমি লক্ষ্য করি বাতাসে একটা মিষ্টি গন্ধ, যেই গন্ধটা আমি গ্রামে ঢুকতেই পেয়েছিলাম। আমি বেশ ভালো মতো বুঝতে পারি যে আশেপাশেই কোথাও সেই পিশাচিনী আছে। আমি আমার এক মনে পুজো করছিলাম, এমন সময় একটা মহিলার রাগী গড় গড় গর্জন শুনতে পাই। তুমি কেন এখানে এসেছো? কেন গ্রামের যুবকদের প্রাণ নিচ্ছ? কারণ আমি কাউকে ছাড়বো না। কেন? এরা তোমার কি ক্ষতি করেছে? শুধু ক্ষতি না, অনেক অনেক বড় ক্ষতি করেছে। তুমি তাহলে প্রশান্তকে মারছো না কেন? ওকে আমার ভালো লেগেছে, আমি ওকে নিয়ে যেতে চাই। তুই কি ভেবেছিস, কি ভেবেছিস তুই মন্ত্রতন্ত্র করে আমাকে আটকে রাখবি, আটকে রাখবি? আমার টানে কেউ কখনো নিজেকে আটকে রাখতে পারে না, তুইও পারবি না। তুমি কেন এরকম করছো? আমাকে বলো, কি চাই তোমার? আমি ছিলাম এই গ্রামেরই জেলেপাড়ার গৃহবধূ। আমার নাম ছিল শেফালি। গোটা জেলেপাড়ার মধ্যে আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, দুধে আলতা গায়ের রং। যে কেউ আমাকে দেখে অতীব সুন্দরী বলতো। সেজন্য গ্রামের অনেক বদলোকের নজর ছিল আমার উপর। আমি জেলেপাড়ার মেয়ে, মাছ ধরা, মাছ বিক্রি করা আমার কাজ। নদী থেকে যখন মাছ ধরে বিক্রি করতাম, তখন পাড়ার ছেলে ছোকরারা আমাকে দেখার জন্য বসে থাকতো। মাছ নেওয়ার বাহানায় আমার গা স্পর্শ করত। এই নিয়ে আমি অনেকবার গ্রামের মোড়ল মশাইদের কাছে গেছিলাম, কিন্তু মোড়ল মশাই উনি তখন আমার কথা শুনে বলে, দেখো বউ, এই তুমি হলে গিয়ে গ্রামের বউ, তোমার উচিত বাবু এই ঘরের ভেতরেই থাকা। হ্যাঁ, এই তোমায় বাইরে কাজ করতে বেরোতে হবে, মানে এ কথা কে বলেছে বলো? আর দেখো, কিছু মনে করো না, জান, এই বাইরে বেরোলে আর কি এইসব তো একটু মানে মানিয়ে নিতেই হয়, কি বলো? হ্যাঁ, সত্যি বৌমা, তুমি বরং বাড়িতেই থাকো, বাইরে টাইরে বেশি বেরিও না। না না, এসব আপনি কি বলছেন? আমি কাজ করলে আমার সংসারে 4টে পয়সা আসবে, আমরা খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবো। তাই আমার পক্ষে এই কাজ কিছুতেই ছাড়া সম্ভব নয়। আপনি বরং ওদের বলুন যে নিজেদের নজর সামলে রাখতে। সেদিন এসব নিয়ে মোড়ল মশাইয়ের সাথে আমার গণ্ডগোল হয়। আমি ওনাকে ওনার ছেলের কথাও বলি যে ওরও নজর ছিল আমার উপর। এরপর থেকে মোড়ল মশাইয়ের ছেলে আমার উপর রাগারাগি করতে শুরু করে, চিৎকার করতে শুরু করে। কি ভেবেছে এটা কি ওই মা গিয়া? নয়া কাম হচ্ছে নাকি? সতী সাহায্য বড্ড দেমাক হয়েছে শালির, এর কিছু একটা শায়েস্তা করতেই হবে এবার। সালা আমাদের গ্রামে থেকে আমার নামে নালিশ করবে। দাঁড়াও, ওই মাগিকে না কিভাবে জব্দ করতে হয় আমার খুব ভালো জানা আছে। হ্যাঁ, আমি আর আমার স্বামী নৌকা নিয়ে প্রতিদিন রাতে মাছ ধরতে যেতাম। মোড়ল মশাইয়ের ছেলে অমল, অরুণ আর একজন গরুর গাড়ি চালাতো, আমি তার নাম জানি না। তারা গ্রামের কিছুজন মিলে নদীর পাড়ে বসে সেদিন মদ খাচ্ছিল। আমাকে আর আমার স্বামীকে দেখে ওরা অনেক টোন টিটকির করে। ওই দেখ দেখ, মাগিটা দেখ না, বরের সাথে আবার বেরিয়েছে মাছ ধরতে।
তা বলছি আজ আমাদের সাথে এসো না সুন্দরী, আমরা একটু ধরাধরি খেলি। আমি কিছুই বলিনি। নৌকা নিয়ে আমরা নদীতে ভাসিয়ে দিই। মাঝ নদীতে নৌকা হেঁটে জাল ফেলে আমরা অপেক্ষা করতে থাকি। ঠান্ডা বাতাসে সেদিন আমাদের ঘুম এসে গেছিল। এই শুনছো, বলছি দেখো নৌকাটা কিরকম দুলে উঠলো মনে হলো না? হ্যাঁ, আমার তো তাই ঘুমটা ভেঙে গেল। আমারও। দাঁড়াও তো দেখি একবার। নৌকার ভেতর থেকে আমি মুখ বাড়িয়ে দেখলাম আমাদের নৌকার পাশে আর একটা নৌকা এসে দাঁড়িয়েছে। তোমরা এখানে? আমার স্বামী উঠে বসল, কিন্তু কিন্তু ও কিছু বলার আগেই আমার স্বামীর দেহ থেকে ওরা গলাটা আলাদা করে দিল। আমি অনেক চিৎকার করলাম, আমি অনেক চিৎকার করলাম। মাঝ নদীতে আশেপাশে আর কোনো নৌকা ছিল না। আমি প্রাণ ভিক্ষা চাইলাম, অনেক কাকুতি মিনতি করলাম। সেদিন ওরা সকলে মিলে আমার ইজ্জত লুট করে। আমার কথা কেউ শোনেনি। প্রথম দিকে আমি বাধা দেওয়ার চেষ্টা করলেও পরের দিকে আমার সে ক্ষমতাও হারায়। আমি মরার মতো পড়ে থাকি। ওরা তখন নিজেদের মধ্যে আলোচনা করে। এই কি করবি এবার? কি আর করবি, নদীতে ফেলে দে মাগিটাকে। আরে আরে এখানেই ফেলে দে মাগিটারে। আরে এই নদীতে ভেসে ভেসে অনেক দূর চলে যাবে। এই গ্রামের লোকেরা জানবে দুর্ঘটনায় মারা গেছে। ওরা সেদিন 4-5 জন ছিল। আমি সবার নাম জানি না। কয়েকজনকে মেরেছি, আর কয়েকজন বাকি আছে। সেদিন ওরা আমাদের দেহটা নদীতে ফেলে দিয়েছিল। তারপর নৌকাটাকেও ডুবিয়ে দিয়েছিল, যাতে সবাই ভাবে যে আমরা নৌকা ডুবি হয়ে মারা গেছি। আমাদের দেহ কোথায় ভেসে গেছে কেউ জানে না। আমরা কোনো বিচার পাইনি। আমি তাই প্রতিশোধ চাই ঠাকুর। কিন্তু প্রশান্ত কি দোষ করেছিল? প্রশান্ত অনেকবার তাকাতো আমার দিকে। মনে মনে ও নিশ্চয়ই আমাকে নিয়ে কিছু ভাবতো। কিন্তু বিপদে পড়ে যে আমার কাছে সাহায্যের জন্য আসে, তাকে সাহায্য করা যে আমার কর্তব্য। সত্যি করে বলতো ঠাকুর, যদি তোর বাড়ির কোনো মেয়ের সাথে এরকম ঘটতো, তাহলেও কি তুই একই কথা বলতিস? তুই কি আমাকে প্রতিশোধ নিতে দিতিস না? বল দিতিস না? কিছুক্ষণের জন্য আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি, আর সেই মুহূর্তে আমার দিকে এগিয়ে আসে সেই পৈশাচিক মূর্তি। তার মায়াবী চোখ আর মুখ দেখে আমার চারির কথা মনে পড়ে গেল। আমার চারি অনেক ছোট, কিন্তু সেই মহিলা। তোর মেয়ের কথা মনে পড়ছে, তাই না ঠাকুর? তাহলে বল আমার সাথে অন্যায় হয়েছে কিনা। আমার প্রতিশোধ নেওয়া এখনো অনেক বাকি। আমাকে প্রতিশোধ নিতে দে। এদের মতো নরপিশাচদের আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। আমার কি করণীয়? আমি কি চুপ করে বসে থাকবো? আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি ঠিক চলে যাব। এই গ্রামে প্রত্যেকটা পুরুষ যারা আমার দিকে খারাপ নজরে তাকাতো, আমি তাদের কাউকে বাঁচিয়ে রাখবো না। সব কটাকে মারবো আমি, কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। দেখো, এটা ঠিক নয়। সবাই তো আর তোমার সাথে খারাপ কাজ করেনি। যারা করেছে তাদের তুমি মেরে ফেলেছ। না, এখনো অনেক বাকি, অনেককে মারা বাকি। এই বলেই সে হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি মন্দির থেকে বেরোবার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করেই সেখানে একটা গাছের ডাল ভেঙে পড়ে, আর আমি আঘাত পেয়ে সেখানেই বসে পড়ি। চোখের সামনে অন্ধকার দেখি। পরের দিন যখন জ্ঞান ফেরে,
তখন দেখি গ্রামের অনেকেই কান্নাকাটি করছে। পরে আমি জানতে পারি ওই দিন দুজনের দেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এক হচ্ছে মোড়লবাবুর ছেলে অমল, দ্বিতীয় রমেন বলে একটা ছেলে। দুজনেরই দেহ ওই একই অবস্থায় ঘরের ভেতর থেকে পাওয়া গেছে। আমার জ্ঞান ফিরে আসতে মাথায় আঘাত নিয়ে যখন আমি ফিরে আসি, তখন প্রশান্তর বাড়ির সামনে অনেকেই দাঁড়িয়ে। আমাকে দেখে সবাই এগিয়ে আসে। আমার বড় ছেলেকে তো বাঁচাতে পারলাম না ঠাকুর, বাঁচাতে পারলাম না। আমার ছোট ছেলেকে বাঁচান, অন্তত আমার ছোট ছেলেকে বাঁচান ঠাকুর, ছোট ছেলেকে বাঁচান। সবাই তাদের বাড়ির যুবকদের বাঁচাবার জন্য আর্তনাদ করতে লাগলো। আমার নিজেকে বড় অসহায় লাগছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই রাতে আমি অনেক কষ্ট করে অনেকগুলো তাবিজ তৈরি করেছিলাম, আর প্রত্যেকটা বাড়ির যুবককে পরিয়ে দিতে বলেছিলাম। গ্রামে তখন একটা শোকের ছায়া বিরাজ করছিল। আমি প্রশান্তর বাড়িতে বসে মাথায় হাত দিয়ে ভাবছিলাম যে আমার কি করণীয়, আর কি করে আমি ওই পৈশাচিক শক্তিকে আটকাবো। এমন সময় প্রশান্ত আমার কাছে আসে এবং জানতে চায় আসল ব্যাপার সম্পর্কে। আমি যে কিছুই বুঝতে পারছি না ঠাকুর, কি থেকে কি হয়ে গেল। গ্রামে গ্রামে মোট 5 জন মারা গেছে। ও বলেছিল 5 জনকে মারবে, 5 জনকে মারা হয়ে গেছে। তার মানে গ্রামের আর কেউ দোষী নয়। প্রশান্ত আমার কথা শুনতে পায়। সে বলে, কি হয়েছে ঠাকুর? আচ্ছা প্রশান্ত, তুমি জেলে পাড়ার শেফালিকে চেনো? এই কথা শুনে প্রশান্ত ভীষণ অবাক হয়ে যায়। হ্যাঁ চিনি, কিন্তু ও তো মারা গেছিল। মানে সবাই বলে ও ও নৌকাডুবি হয়ে মারা গেছে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলবে? দেখো, কিছু লুকোবে না, কিন্তু একদম মন থেকে বলবে। তুমি শেফালিকে ঠিক কোন নজরে দেখতে? মানে না, মানে আপনি আপনি এই সব কথা কেন জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করছি তার কারণ আছে। তুমি বলো যে তুমি ওকে কোন নজরে দেখতে। আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না ঠাকুরমশাই, সত্যিটাই খুলে বলছি। শেফালি দেখতে খুবই সুন্দর ছিল। গ্রামের অনেক যুবকেরই নজর ছিল ওর ওপরে। অরুণ, মানে আমার বন্ধু অরুণ, ওরও নজর ছিল ওর ওপরে। তবে বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি ওকে খারাপ নজরে কখনো দেখিনি। তবে হ্যাঁ, ওর শরীরের গঠন, চোখ, মুখ, এক কথায় যে কোনো পুরুষকেই পাগল করে দেবে। তবে তবে আমি ওকে কখনোই কোনোদিনও খারাপ নজরে দেখিনি। আমি যদি সুযোগ পেতাম তাহলে হয়তো ওকে বউ করতাম। আমি যদি বলি এই সব কাজের পিছনে শেফালির হাত আছে? মানে এসবের মানে কি ঠাকুরমশাই? আমি পুরো ঘটনাটাই প্রশান্তকে বললাম। আপনি যেই রাতের ঘটনা বলছেন ঠাকুর, সেই রাতে আমাকে ওরা ডেকেছিল, কিন্তু কিন্তু আমার ওই সব জিনিস একদম পছন্দ নয়। বিশেষ করে নদীর ধারে বসে নেশাদ্রব্য পান করা, না না, আমার বাড়ি থেকে কেউই কোনোদিন ওটাকে সহজ নজরে দেখেনি। তাই আমি কখনোই ওদের দলে যোগ দিতাম না। তবে তবে আমি জানতাম যে ওদের নজর ছিল শেফালির ওপরে, কিন্তু এটা জানতাম না, এটা কখনো ভাবতেই পারি না যে ওরা এভাবে শেফালিকে মেরেছে। শেফালি তার অপমান ও মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার এখন লক্ষ্য হচ্ছে গ্রামের প্রত্যেকটা যুবক যার চোখে শেফালিকে পাওয়ার তীব্র নেশা ছিল, তাদের সবাইকেও মেরে ফেলবে। তাহলে ঠাকুরমশাই, আমারও কি ওই একই পরিণাম হবে? দেখো, তোমার সাথে সাথেই গ্রামের সমস্ত যুবকদের প্রাণ বাঁচানো দরকার, কিন্তু তার জন্য 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন পরই সেই সময় আসবে যেই সময় আমি আমার যজ্ঞের কাজ সম্পন্ন করতে পারবো। এখন সেই শুভ সময় নয়। ততদিন পর্যন্ত তোমরা একটু সাবধানে থাকবে। আর শোনো,
এই এই মাদুলিটা কখনো হাত থেকে খুলবে না। আমি কথা বলার পর প্রশান্ত চিন্তিত মনে ঘরের ভেতরে প্রবেশ করে। প্রশান্তকে দেখে আমার মনে হয়নি যে ওর ভেতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল শেফালিকে নিয়ে, কিন্তু সেই দিন রাতেই ঘটে একটা বড় বিপদ। রাতের বেলা আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমার নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। আমি তখন বুঝতে পারি যে শেফালি এসেছে। গ্রামের প্রত্যেকটা যুবকের হাতে কবজ, তাই সে কোনো মতেই কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমি আবারও ঘুমিয়ে পড়ি, কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। কিছুক্ষণ পর আমার ভীষণ অস্বস্তি হয়। আমার যেন মনে হয় কিছু একটা বিপদ ঘটতে চলেছে বা ঘটছে। আমি আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখি আমার পাশেই প্রশান্তর ঘর ছিল। সেখানে প্রশান্ত একাই থাকতো। প্রশান্তর ঘরের দরজা হাট করে খোলা। আমি সঙ্গে সঙ্গে প্রশান্তর ঘরের ভেতরে প্রবেশ করি। দেখি ঘরে হালকা মিটমিটি আলো জ্বলছে, আর সেই ঘরে কেউ নেই। হঠাৎ আমার চোখ গেল বিছানার উপরে। সাদা চাদরের পাশে পড়ে আছে একটা কালো কাঠ, আর তাতে সেই মাদুলি। আমি বুঝতে পারি কোনো কারণে হাত থেকে ওটা খুলে গেছে, আর প্রশান্তকে নিয়ে গেছে শেফালি। সঙ্গে সঙ্গে আমি কি করব বুঝতে না পেরে অতি দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ি। রাস্তা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। আমি সেই গন্ধ লক্ষ্য করে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে থাকি। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমি এসে পড়েছি নদীর ধারে। নদীর শীতল বাতাস আর সেই তীব্র গন্ধ। কোন দিকে যাব বুঝতে পারছি না। কোথাও কেউ নেই। আমি কয়েকবার চিৎকার করে ডাকার চেষ্টা করি প্রশান্তকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। কিছুক্ষণ পর বুঝতে পারি নদীর মাঝখানে একটা নৌকা ভাসছে। সেখান থেকে ভেসে আসছে মৃদু মহিলার একটা হাসির কণ্ঠ। আমি বুঝতে পারি মাঝ নদীতে প্রশান্তকে নিয়ে গেছে শেফালি, কারণ আমি থাকাকালীন ওর কোনো ক্ষতি শেফালি করতে পারবে না। আমি ঠাকুরকে ডাকতে থাকলাম। তুমি বিশ্বাস করবে না কিশোরী, হঠাৎ করেই বুঝতে পারলাম নদীর ওপর একটা নৌকা ভাসছে, ছোট্ট একটা ডিঙি। কোথা থেকে এলো তা আমি জানি না, হয়তো ভগবানের এটা ইচ্ছে ছিল। প্রশান্তকে বাঁচাবার একটা সুযোগ পেয়েছিলাম। আমি কোনো কিছু না বুঝে ডিঙিতে বসে পড়লাম আর বাইতে শুরু করলাম। নৌকার কাছে যেতেই নৌকার ভেতর থেকে শেফালির গর্জন বেরিয়ে এলো। তুই কেন এখানে এসেছিস? কেন এসেছিস? চলে যা, এক্ষুনি চলে যা বলছি। আমি ওকে নিয়ে যাবই, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। শেফালি, তুমি আমার কথা শোনো। প্রশান্ত কখনোই তোমাকে ওই নজরে দেখেনি। তুই কি আমার থেকে বেশি জানিস? আমি পুরুষের নজর স্পষ্ট বুঝতে পারি। আচ্ছা, ও কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল? সত্যি করে বলো তোমা, ও কি সত্যি কখনো তোমাকে খারাপভাবে দেখেছিল? ওর চোখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও আমাকে তীব্রভাবে পেতে চাইতো। আমি ওকেও ছাড়বো না, আমি কাউকে রেহাই দেব না। ও মনে মনে তোমাকে ভালোবাসতো, অসম্মান করতো না। তবে সে চেয়েছিল যদি সুযোগ হতো হয়তো তোমাকেই বিয়ে করত। ও আমাকে নিজে মুখে বলেছে। না না, ও এখন বিপদে পড়ে এসব বলছে। আমি সেদিনকে অরুণের মুখে ওর নাম শুনেছিলাম। ও দোষী, ও দোষী। অবশ্যই শুনে থাকবে, কারণ সেদিন নদীর তীরে প্রশান্তকে আসতে বলেছিল অরুণ। প্রশান্ত জানতো না ওদের মনে কি মতলব চলছে, কিন্তু ও কোনো মতেই ওই সব অসামাজিক কাজকর্ম মেনে নিতে পারেনি বলে কখনোই ওদের সাথে বসে নেশাদ্রব্য পান করেনি। ওকে আমি শেষ করে দেব, আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না। দেখো, তোমার সাথে যারা খারাপ করেছে তুমি তাদের শাস্তি দিয়েছো, এবার এদের ক্ষমা করে দাও। কখনো না, ওরা সবাই দোষী, সবাই দোষী। আমি সব কটাকে মারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এরা দোষী, কিন্তু সামান্যতম দোষের জন্য এত বড় শাস্তি, এটা ঠিক নয়।
তুমি চাইলে অবশ্যই শাস্তি দিতে পারো, কিন্তু সবাইকে ভয়ে দেখাতে পারো, কিন্তু প্রাণে মারতে পারো না। আমাদের সকলের উচিত মনোভাব পাল্টানো, কিন্তু সবাইকে মেরে ফেললেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নৌকা তখনও হালকা হালকা ভেসে চলেছে। শীতল জলের স্রোত এসে নৌকার উপরে পড়ছে। শেফালি কিছুক্ষণ চুপ করে যায়, তারপর নিজে নিজেই বলে, না 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 না, আমি ওকে ছাড়বো না। আমি সবাইকে মেরে ফেলবো, আর সবার আগে এই প্রশান্তকেই মারবো। এই কথা বলেই শেফালি প্রশান্তর দিকে এগিয়ে যায়। প্রশান্ত তখনও নৌকার ছইয়ের ভেতরে বসে ঝিমোচ্ছে। তার কোনো জ্ঞান নেই, কোনো হুঁশ নেই। আমি বুঝতে পারি একমাত্র শেফালিকে আটকাতে গেলে আমাকে শক্তি প্রয়োগ করতেই হবে। সঙ্গে সঙ্গে আমি মন্ত্র পড়তে শুরু করি। ওম বালিকায় নমঃ, ওম ভীম চামুণ্ডায় নমঃ। মন্ত্রটা 11 বার বলার সাথে সাথেই শেফালি চিৎকার করতে করতে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। আমি আর প্রশান্ত তখন নৌকায় একা। আমি নৌকা বাইতে বাইতে নদীর পাড়ে নিয়ে আসি। ভগবানের অশেষ কৃপা যে সেদিন প্রশান্তর কিছু হয়নি। তারপর প্রশান্তকে ডেকে তুলতেই সে নদীর পাড়ে নৌকার মধ্যে আছে দেখে চমকে যায়। ভয় আমাকে জড়িয়ে ধরে। এ কি, আমি আমি এখানে কি করে ঠাকুরমশাই? আমার মনে আছে একটা মিষ্টি গন্ধ। চোখ খুলে তাকালাম আর দেখতে পেলাম শেফালিকে। শেফালির সেই মিষ্টি মুখ দেখে আমি মোহচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আর তারপর যে কিছুই মনে নেই ঠাকুর। ভয় পেও না প্রশান্ত, তুমি এখন বিপদমুক্ত। তবে তোমার হাত থেকে এই রক্ষা কবচটা খুলে যাওয়ার পরেই এত কিছু ঘটেছে। আমরা দুজনে ভোরের দিকে ঘরে চলে আসি। প্রশান্তর হাতে আবারও সেই রক্ষা কবচ বেঁধে দিই। এরপর যে দুদিন কাটে সেই দুদিন বেশ ভয়ঙ্কর ও অদ্ভুতভাবে কাটে। রাত হলেই আমি একটা মিষ্টি গন্ধ পেতাম, আর তার সাথে বুঝতে পারতাম শেফালির উপস্থিতি। ওই দুটো দিন গ্রামবাসীদের সাথে আমারও খুব ভয় কেটেছে। সব সময় মনে হতো কারো হাত থেকে যদি আবার রক্ষা কবচ খুলে পড়ে যায় তাহলে তার প্রাণ চলে যাবে। আমি বুঝতে পেরেছিলাম ভুল হয়েছে আমাদের। সমাজে অনেক ছেলেদেরই আমরা সঠিক শিক্ষা দিতে ভুলে যাই শেখাতে মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তাকাতে হয়। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার থেকে শেফালির শক্তি অনেক বেশি। ওই দুটো রাত আমার আতঙ্কে কেটেছিল। পরের দিন সকাল হতেই আমি প্রশান্তকে বলে দিই যে কি কি লাগবে উপকরণ হিসেবে, আর সমস্ত গ্রামবাসীদের বলে দিই ঘরের চারিদিকে নুনের গণ্ডি কেটে দিতে। তার সাথে আমি সকলকে বলি আসল কারণটা, যেটা শেফালি আমাকে বলেছিল। গ্রামবাসীরা সকলেই চমকে ওঠে শেফালির সাথে কি হয়েছিল শুনে। মোড়ল মশাই এবং যারা মারা গেছে তাদের পরিবারের লোকজন এটা মানতে চায়নি। আমি শুধু শেফালির কষ্টটা বোঝানোর জন্য সবাইকেই বলেছিলাম নদীর পাড়ে আসার জন্য। রাতের বেলা নদীর পাড়ে বসে আমি হোমকুণ্ড সাজিয়ে যজ্ঞে বসে মন্ত্র পড়তে থাকি। বেলপাতা ঘি দিয়ে হোমকুণ্ডে আহুতি দিই, তার সাথে শেফালিকে আমন্ত্রণ করি। নদীর মাঝখানে হঠাৎ জলের স্রোত বেড়ে ওঠে এবং আস্তে আস্তে সেখান থেকে এগিয়ে আসতে থাকে শেফালির মৃত দেহ। তার সাথে তখন আর একটা দেহ গলা কাটা অবস্থায় ছিল। শেফালিকে নদীর মাঝখান থেকে উঠে আসতে দেখে সকলে ভয় পেয়েছিল। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। তোদের ছেলেরা বাইরে কি করে বেড়াচ্ছে তার খবর কি তোরা রাখিস? কোনো খবর রাখিস না। ওরা নোংরামো করে আর তার মাসুল আমাদের মতো মেয়েদের দিতে হয়। সব দোষ মেয়েদের, তাই না? তোরা তোদের ছেলেপুলেদের ভালো করে শিক্ষা দিলে
আজ আমার আমার এই দশা হতো না, আমার সুখের সংসার এভাবে নষ্ট হতো না। আমার সুখের সংসার নষ্ট হওয়ার জন্য তোরা তোরা সবাই দায়ী, সবাই দায়ী। আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। শেফালি, তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব ভুল হয়েছে, কিন্তু তুমি এবার সকলকে ক্ষমা করে দাও। আমার কথা বলার সাথে সাথে শেফালি রেগে যায় আর জোর গলায় বলে, ওরা নিজেদের ছেলেদের শিক্ষা দিতে পারেনি, আমি দেব। আমি ওদের সবাইকে শেষ করে দেব। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আমি ওদের সবাইকে এভাবেই মারবো, কাউকে ছাড়বো না। গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। যুবকদের চোখে মুখে ফুটে ওঠে একটা আতঙ্ক। আমি তখন খুব ভালো করেই বুঝতে পারি এই শেফালি এইভাবে শান্ত হবে না। তাই আমি ঠিক করি শেফালিকে মুক্ত করব। আমি চোখ বন্ধ করে বসি এবং বুঝতে পারি যে এই সেই সময়। কিছুক্ষণ আগে শেফালির চারিপাশে ওর অলক্ষ্যে আমি মন্ত্রপুত গণ্ডি কেটে দিয়েছিলাম। সেই গণ্ডির ভেতরে বন্ধ হয়ে যায় ও। সঙ্গে সঙ্গে আমি গ্রামের কয়েকজনকে বলেই রেখেছিলাম যে কি করতে হবে। আমি ততক্ষণে এসে বাড়ির পরিহিত একটা পুরনো জামা এবং তার বরের পরিহিত পুরনো জামা দিয়ে একটা পুতুল তৈরি করি। নদীর একধারে ততক্ষণে কিছু গ্রামবাসী মিলে দুটো চিতা সাজিয়ে দিয়েছে। আমি মন্ত্রপুত পুতুল দুটো নিয়ে সেই চিতার মাঝে শুইয়ে দিই এবং মন্ত্র পড়ে মুখাগ্নি করে দিই। দাউ দাউ করে জ্বলতে থাকে চিতা, আর সেই দেখে শেফালি গণ্ডির ভেতরে ছটপট করতে থাকে। শেফালির চিৎকারে গোটা গ্রাম যেন কেঁপে ওঠে। নদীর পাড়ে আস্তে আস্তে সেই মিষ্টি গন্ধটা একটা মাংস পোড়া গন্ধে পরিণত হয়। তারপরে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় শেফালি আর তার গলা কাটা স্বামীর দেহ। চারিদিকে একটা মাংস পোড়া গন্ধ। সবাই চমকে ওঠে এইসব দেখে। গ্রামের যুবকদের মাথা নত হয়ে যায়। মেয়েরা হলো মায়ের জাত। কোনো মেয়ের দিকে কুনজরে তাকানো সব থেকে জঘন্যতম কাজ। এটা করলে তোমাদেরই ক্ষতি। এখন না হোক, পরে ঠিকই তোমরা বুঝতে পারবে। তোমরা আজ থেকে কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবে না, নয়তো ওদের অভিশাপে তোমরা ধ্বংস হবে। প্রশান্ত মাথা নামিয়ে নেয়। এরপরে আমি কটা দিন ওই গ্রামেই ছিলাম। প্রশান্তর অনুরোধে ওই গ্রামের পুরনো মন্দিরটা সংস্কার করে সেখানে একটা শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়। গ্রামের মেয়ে বউ এখন পুরুষের সাথে সমান তালে কাজ করে। গ্রামের যুবক বয়স্ক পুরুষেরা তাদের সম্মান করে। এটাই তো আমাদের সমাজ, কি তাই তো? একদম ঠিক বলেছেন। আমাদের সমাজে স্ত্রী এবং পুরুষের সমান অধিকার। আমাদের উচিত মেয়েদের যোগ্য সম্মান দেওয়া। কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো বন্ধু। এই দেখো, গল্প শুনতে শুনতে ঝড় প্রায় থেমে গেছে। এবার কিন্তু বাড়ি ফিরতে হবে, নয়তো অনেকটা রাত হয়ে যাবে। তবে আজকের গল্পটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল ঠাকুর। এই বলে আমি আর কিশোরী বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন প্রত্যুষা মান্নার কলমে তারানাথ তান্ত্রিক ও কামিনীর কাম। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া একটা ছোট্ট লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ওটা আমাদের নতুন গল্প আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। তাছাড়া আপনাদের আরও কী কী গল্প শুনতে ইচ্ছা করে সেগুলো আমাদের লিখে জানাবেন। টিল দেন আমরা নতুন গল্প বানাচ্ছি আপনাদের উপহার দেব বলে। এবং আপনারা বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন। আমি অন করে নেবো, ঠিক আছে? ক্যামেরা অন করিস।